Hi friends, this is Bunny and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ফিক্সড প্রিপোজিশন নিয়ে এসেছি। দেখো, ফিক্সড প্রিপোজিশন হলো সেই প্রিপোজিশনগুলো যেগুলো একটা নির্দিষ্ট ভার্বের সাথে বসে বাক্যে একটা সঠিক অর্থ প্রদান করে। এখানে যদি আমাদের একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেন্টেন্সটার অর্থটা পুরোটাই ভুল হয়ে যাবে। অর্থাৎ আমাদের জানতে হবে যে এই বাক্যটার অর্থ এটা বোঝাতে আমাদের এই প্রিপোজিশনটার ব্যবহার সেন্টেন্সে করতে হবে। আর এখানে আমরা প্রায়ই কনফিউজড হয়ে যাই। আমরা বুঝতে পারি না যে সেন্টেন্সে কোথায় আমাদের ডাইট অফ এর ব্যবহার করা উচিত, আবার কোথায় আমাদের ডাইট ফর্ম এর ব্যবহার সেন্টেন্সে করা উচিত, আবার কোথায় ডিল ইন এর ব্যবহার করা উচিত, আবার কোথায় ডিল উইথ এর ব্যবহার সেন্টেন্সে করা উচিত। তো এরকম বেশ কিছু ফিক্সড প্রিপোজিশন আছে যেগুলোকে আমাদের সঠিকভাবে জানা দরকার। আর কোন অর্থে আমরা সেন্টেন্সে কোন প্রিপোজিশনটা ব্যবহার করব সেটাও আমাদের জানা দরকার। তো এরকমই কিছু ফিক্সড প্রিপোজিশন আজকে আমি এই ভিডিওটাতে নিয়ে এসেছি, যেগুলোকে ব্যবহার করতে গিয়ে তোমরা প্রায় কনফিউজড হয়ে যাও। তো আজকের এই ভিডিওটার পরে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না এই ফিক্সড প্রিপোজিশনগুলোকে ব্যবহার করতে গিয়ে। ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। আর যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমটা হলো টাইড উইথ। টাইড উইথ অর্থাৎ টাইড উইথ সামথিং, কোনো একটা জিনিস দিয়ে বাঁধা। অর্থাৎ কাউকে বা কোনো কিছুকে কোনো একটা জিনিস দিয়ে বাঁধা, এরকমটা আমরা যখন সেন্টেন্সে বোঝাতে চাই তখন আমরা টাইড উইথ এর ব্যবহার সেন্টেন্সে করি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে যে কোথায় আমাদের টাইড উইথ এর ব্যবহার সেন্টেন্সে করা উচিত। ছাগলটি একটা দড়ি দিয়ে বাঁধা ছিল। The goat was tied with a rope. The goat was tied with a rope. দেখো, এখানে এই সেন্টেন্সটাতে একটা দড়ি দিয়ে বাঁধা ছিল বোঝাতে আমরা কিন্তু টাইড উইথ এর ব্যবহার সেন্টেন্সে করি। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা টাইড টু এর ব্যবহার কোথায় করব? অর্থাৎ টাইড টু কে আমরা কোন অর্থে সেন্টেন্সে ব্যবহার করব? দেখো, যখন আমরা বোঝাতে চাইবো যে কোনো কিছুর সাথে কোনো একটা জিনিস বাঁধা আছে, তখন আমরা টাইড টু এর ব্যবহার সেন্টেন্সে করব। ফর এক্সাম্পল, ছাগলটি একটা গাছের সাথে বাঁধা ছিল। দেখো, এখানে কিন্তু আমরা বলছি না কি দিয়ে বাঁধা ছিল, আমরা এটা বোঝাতে চাইছি ছাগলটি একটা গাছের সাথে বাঁধা ছিল। তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য গোট ওয়াজ টাইড টু আ ট্রি। দ্য গোট ওয়াজ টাইড টু আ ট্রি। যদি আমি বলি ছাগলটিকে একটা গাছের সাথে একটা দড়ি দিয়ে বাঁধা ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য গোট ওয়াজ টাইড টু আ ট্রি উইথ আ রোপ। দ্য গোট ওয়াজ টাইড টু আ ট্রি উইথ আ রোপ। তো তোমরা বুঝতে পারছো যে কোথায় আমাদের টাইড টু এর ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের টাইড উইথ এর ব্যবহার করা উচিত। আর একটা এক্সাম্পল দেখো, চোরটাকে একটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল। দ্য থিপ ওয়াজ টাইড টু আ ট্রি। দ্য থিপ ওয়াজ টাইড টু আ ট্রি। যদি আমি বলি চোরটাকে একটা গাছের সাথে একটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য থিপ ওয়াজ টাইড টু আ ট্রি উইথ আ রোপ। দ্য থিপ ওয়াজ টাইড টু আ ট্রি উইথ আ রোপ। তাহলে তোমরা বুঝতে পারলে যে কোথায় আমাদের কোনটার ব্যবহার করা উচিত। তো এবার আমার মনে হয় তোমাদের আর টাইড টু আর টাইড উইথ নিয়ে কোনো রকম কনফিউশন হবে না। এবার আমরা দেখব পরেরটা। দেখো, সেন্টেন্সে আমরা প্রায় শুনি অ্যাংরি উইথ, আবার অ্যাংরি অ্যাট। তো কোনটার ব্যবহার আমরা কখন করব, এটা নিয়েও কিন্তু আমরা বেশ কনফিউজড হয়ে যাই। তো এখন আমরা দেখব অ্যাংরি উইথ এর ব্যবহার আর অ্যাংরি অ্যাট এর ব্যবহার আমরা কখন কোথায় করতে পারি। দেখো, যখন আমরা কোনো পার্সন অর্থাৎ কোনো ব্যক্তির ওপরে রেগে থাকা বোঝাবো তখন আমরা সেন্টেন্সে অ্যাংরি উইথ এর ব্যবহার করব। ফর এক্সাম্পল, সে তোমার ওপরে রেগে আছে। সেন্টেন্সটা কি হবে? হি ইজ অ্যাংরি উইথ ইউ। হি ইজ অ্যাংরি উইথ ইউ। দেখো, এখানে ইউটা হলো একজন পার্সন, একজন ব্যক্তি, আর সেটা বোঝাতেই কিন্তু আমরা তার আগে অ্যাংরি উইথ এর ব্যবহার সেন্টেন্সে করেছি। আমি তাদের উপরে কখনোই রাগ করি না। আই নেভার গেট অ্যাংরি উইথ দ্যাম। আই নেভার গেট অ্যাংরি উইথ দ্যাম। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো যখন কোনো ব্যক্তি অর্থাৎ কোনো পার্সনের ওপরে রাগ করে থাকা বোঝাবো তখন কিন্তু আমরা সেন্টেন্সে অ্যাংরি উইথ এর ব্যবহার করব। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা অ্যাংরি অ্যাট এর ব্যবহার কখন করব? দেখো, যখন আমরা কোনো জিনিস বা কোনো পরিস্থিতির ওপরে রাগ করে থাকা বোঝাবো তখন আমরা সেন্টেন্সে অ্যাংরি অ্যাট এর ব্যবহার করব। ফর এক্সাম্পল, সে তার জট পাকানো হেডফোনের ওপরে রেগে গিয়েছিল। She got angry at her tangled headphones. She got angry at her tangled headphones. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অ্যাংরি অ্যাট এর ব্যবহার কখন করছি।
দেখো হেডফোনস এটা একটা জিনিস, এটা কিন্তু কোনো পার্সন নয়, এটা কোনো ব্যক্তি নয়। আর ঠিক সেই কারণে এখানে আমরা অ্যাংরি অ্যাটের ব্যবহার সেন্টেন্সে করেছি। আরও একটা এক্সাম্পল দেখো, অসতর্কতার কারণে যে ভুলগুলো হয়েছিল সেগুলোর ওপরে সে রেগেছিল। He was angry at the mistakes that have been made due to carelessness. আমরা প্রায় সেন্টেন্সে কোয়ারেল উইথ আর কোয়ারেল ওভারের ব্যবহার হতে শুনি, আর আমরা এখানে কনফিউজড হয়ে যাই। চলো দেখি সেন্টেন্সে কোনটার ব্যবহার কোন অর্থে আমরা করতে পারি। দেখো কোয়ারেলের অর্থ তোমরা সবাই জানো। কোয়ারেলের অর্থ হলো ঝগড়া করা। যখন কোনো ব্যক্তির সাথে ঝগড়া করা বোঝাবো তখন কিন্তু আমরা কোয়ারেল উইথ এর ব্যবহার সেন্টেন্সে করব। সে তার সহপাঠীর সাথে ঝগড়া করেছিল। She quarreled with her classmate. She quarreled with her classmate. তো এখানে ক্লাসমেট কিন্তু একজন ব্যক্তি, আর ঠিক সেই কারণে আমরা কোয়ারেল উইথ এর ব্যবহার সেন্টেন্সে করেছি। সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেহেতু আমরা কোয়ারেল উইথ এর ব্যবহার না করে কোয়ারেলড উইথ এর ব্যবহার সেন্টেন্সে করলাম। চলো দেখি আরেকটা এক্সাম্পল। সে তার ভাই বোনদের সাথে ঝগড়া করে না। He doesn't quarrel with his siblings. He doesn't quarrel with his siblings. তো তোমরা এখানে বুঝতে পারছো কোয়ারেল উইথ এর ব্যবহার আমরা কোনো ব্যক্তির সাথে ঝগড়া করা বোঝাতে করে থাকি। এবার আমরা দেখব কোয়ারেল ওভার এর ব্যবহার আমরা কখন করব। দেখো ঝগড়া কিন্তু একটা বিষয় নিয়ে হয়ে থাকে, অর্থাৎ কোনো একটা ব্যাপার নিয়ে কিন্তু ঝগড়া হয়ে থাকে। তো যে বিষয়টা নিয়ে ঝগড়া হয় সেই বিষয়টাকে বোঝাতে আমরা কোয়ারেল ওভার এর ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ছোট ছোট ব্যাপারে ঝগড়া করো না, ডোন্ট কোয়ারেল ওভার স্মল থিংস। ডোন্ট কোয়ারেল ওভার স্মল থিংস। আরেকটা এক্সাম্পল দেখো, তারা দায়িত্বের ভাগাভাগি নিয়ে ঝগড়া করছিল। দে ওয়ার কোয়ারেলিং ওভার দ্য ডিভিশন অফ রেসপন্সিবিলিটিস। দে ওয়ার কোয়ারেলিং ওভার দ্য ডিভিশন অফ রেসপন্সিবিলিটিস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কোয়ারেল ওভারের ব্যবহার কোন অর্থে করছি। আমরা মারা গিয়েছিল বোঝাতে কখনো ডাইড অফ এর ব্যবহার শুনি, আবার কখনো ডাইড ফ্রম এর ব্যবহার শুনি। তো কোনটার ব্যবহার কখন হবে? আমরা কখন ডায়েটের পরে ফ্রম এর ব্যবহার করব, আবার কখন অফ এর ব্যবহার করব, এটা নিয়েও কিন্তু আমরা বেশ কনফিউজড হয়ে যাই। চলো দেখি। দেখো সেন্টেন্সে ডায়েট অফ এর ব্যবহার আমরা তখন করব যখন আমরা বোঝাতে চাইবো কোনো ডিজিজ অর্থাৎ কোনো রোগের কারণে কারোর মৃত্যু হয়েছে, কেউ মারা গেছে। তাহলে তোমরা বুঝতে পারছো কোনো রোগের কারণে বোঝাতে কিন্তু আমরা সেন্টেন্সে ডায়েট অফ এর ব্যবহার করব। এখানে কিন্তু আমরা কখনোই ডায়েট ফ্রম এর ব্যবহার সেন্টেন্সে করব না। এক্সাম্পল দেখো, তিনি ক্যান্সারের কারণে মারা গিয়েছিলেন। দেখো ক্যান্সার কিন্তু একটা রোগ, তো এই রোগ বোঝাতে আমরা সেন্টেন্সে অর্থাৎ এই রোগের কারণে মৃত্যু হয়েছিল বোঝাতে আমরা সেন্টেন্সে ডায়েট অফ এর ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? হি ডায়েড অফ ক্যান্সার। হি ডায়েড অফ ক্যান্সার। আর একটা এক্সাম্পল দেখো, তিনি নিউমোনিয়ায় মারা গিয়েছিলেন। হি ডায়েড অফ নিউমোনিয়া। হি ডায়েড অফ নিউমোনিয়া। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ডায়েড অফ এর ব্যবহার কখন করছি। যখন কোনো রোগের কারণে কারোর মৃত্যু হয়েছিল এরকমটা বোঝাতে চাইবো তখন আমরা ডায়েড অফ এর ব্যবহার সেন্টেন্সে করব। তাহলে আমরা ডায়েড ফ্রম এর ব্যবহার কখন করব? যখন আমরা বাক্যে বোঝাতে চাইবো কারোর মৃত্যু কোনো একটা অঘটন অর্থাৎ দুর্ঘটনার কারণে হয়েছিল, অর্থাৎ কোনো রোগের কারণে মারা যায়নি। ফর এক্সাম্পল, তিনি একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। সেন্টেন্সটা কি হবে? She died from a car accident. She died from a car accident. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কখন ডায়েড ফ্রম এর ব্যবহার করব আর কোথায় ডায়েড অফ এর ব্যবহার করব। আর একটা এক্সাম্পল দেখো, তারা অনাহারে মারা গিয়েছিল। They died from starvation. They died from starvation. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কোথায় ডায়েট অফ এর ব্যবহার করব আর কোথায় ডায়েট ফ্রম এর ব্যবহার সেন্টেন্সে করব। পরেরটা হলো ফ্যামিলিয়ার টু আর ফ্যামিলিয়ার উইথ। দেখো দুটোরই অর্থ কিন্তু পরিচিত, আর এটা নিয়ে আমরা বেশ কনফিউজড হয়ে যাই যে কোথায় আমাদের কোনটার ব্যবহার করা উচিত। দেখো ফ্যামিলিয়ার টু এর ব্যবহার আমরা তখন করব যখন আমরা বোঝাতে চাইবো কোনো জায়গা বা কোনো জিনিস আমাদের কাছে চেনা, অর্থাৎ চেনা বোঝাতে আমরা সেন্টেন্সে ফ্যামিলিয়ার টু এর ব্যবহার করব। তাহলে ফ্যামিলিয়ার উইথ এর ব্যবহার আমরা কখন করব? যখন কোনো বিষয়ের ওপরে আমাদের নলেজ অর্থাৎ জ্ঞান আছে এরকমটা আমরা বোঝাবো তখন আমরা ফ্যামিলিয়ার উইথ এর ব্যবহার সেন্টেন্সে করব। দুটোরই এক্সাম্পল দেখো, এই জায়গাটা আমার চেনা। দিস প্লেস ইজ ফ্যামিলিয়ার টু মি। দিস প্লেস ইজ ফ্যামিলিয়ার টু মি। দেখো এই জায়গাটা সম্পর্কে কিন্তু আমার নলেজ আছে বা জ্ঞান আছে এরকমটা আমি বোঝাতে চাইছি না, আমি বোঝাতে চাইছি যে এই জায়গাটা আমার চেনা। আর একটা এক্সাম্পল দেখো, ওই গানটা প্রত্যেকের জানা, বা আমরা এটাও বলতে পারি ওই গানটা প্রত্যেকের চেনা।
সেন্টেন্সটা কি হবে? দ্যাট সং ইজ ফ্যামিলিয়ার টু এভরিওয়ান। দ্যাট সং ইজ ফ্যামিলিয়ার টু এভরিওয়ান। দেখো এখানে কিন্তু আমরা গানটা চেনা বা জানা এরকমটা বোঝাতে ফ্যামিলিয়ার টু এর ব্যবহার সেন্টেন্সে করেছি। তাহলে এবার প্রশ্ন হচ্ছে আমরা ফ্যামিলিয়ার উইথ এর ব্যবহার কখন করব? দেখো আমরা প্রায় শুনে থাকি ফ্যামিলিয়ার উইথ, যার অর্থ হলো কোনো বিষয়ের উপরে জ্ঞান রাখা, অর্থাৎ কোনো একটা বিষয়ের উপরে নলেজ আছে বা জ্ঞান আছে এরকমটা বোঝাতে যখন আমরা চাইবো তখন আমরা বাক্যে ফ্যামিলিয়ার উইথ এর ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমি বিষয়বস্তুটার সাথে পরিচিত। আই এম ফ্যামিলিয়ার উইথ দ্য সাবজেক্ট ম্যাটার। আই এম ফ্যামিলিয়ার উইথ দ্য সাবজেক্ট ম্যাটার। দেখো এখানে কিন্তু আমি ফ্যামিলিয়ার উইথ এর ব্যবহার সেন্টেন্সে করেছি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কোথায় ফ্যামিলিয়ার টু এর ব্যবহার করব আর কোথায় ফ্যামিলিয়ার উইথ এর ব্যবহার করব। বিষয়বস্তুটার উপরে আমার জ্ঞান আছে এরকমটা আমি বোঝাতে চাইছি, আর ঠিক সেই কারণে আমরা ফ্যামিলিয়ার উইথ এর ব্যবহার এখানে করব। আরেকটা এক্সাম্পল দেখো, তিনি এই পদ্ধতিটার সাথে পরিচিত, অর্থাৎ এই পদ্ধতিটার উপরে তার জ্ঞান আছে, তার নলেজ আছে। তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ইজ ফ্যামিলিয়ার উইথ দ্য প্রসিজার। শি ইজ ফ্যামিলিয়ার উইথ দ্য প্রসিজার। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কোথায় ফ্যামিলিয়ার টু এর ব্যবহার করব আর কোথায় আমরা ফ্যামিলিয়ার উইথ এর ব্যবহার করব। চলো দেখি পরেরটা। পরেরটা হলো ডিল উইথ আর ডিল ইন এর ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আমরা কোথায় ডিল উইথ এর ব্যবহার করতে পারি আর কোথায় ডিল ইন এর ব্যবহার করতে পারি। দেখো সবার আগে আমরা দেখব ডিল উইথ এর ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আমরা কোথায় ডিল উইথ এর ব্যবহার করতে পারি। দেখো ডিল উইথ এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করব যখন আমরা বোঝাতে চাইবো কোনো ব্যক্তি বা কোনো জিনিস বা কোনো পরিস্থিতির সাথে মোকাবেলা করা বা পরিস্থিতিটাকে সামলানো বা কোনো মানুষকে সামলানো বা কোনো জিনিসকে সামলানো, এরকমটা বোঝাতেই আমরা ডিল উইথ এর ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, সে জানে কিভাবে অভদ্র লোকদেরকে সামলাতে হয়, বা আমরা এটাও বলতে পারি সে জানে কিভাবে অভদ্র লোকদের সাথে মোকাবেলা করতে হয়। দেখো দুটো অর্থেই কিন্তু আমরা ডিল উইথ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। তো ইংলিশ সেন্টেন্সটা কি হবে? হি নোজ হাউ টু ডিল উইথ রুড পিপল। হি নোজ হাউ টু ডিল উইথ রুড পিপল। আরেকটা এক্সাম্পল দেখো, কঠিন পরিস্থিতিকে কি করে সামলাতে হয় সে জানে। হি নোজ হাউ টু ডিল উইথ ডিফিকাল্ট সিচুয়েশন। হি নোজ হাউ টু ডিল উইথ ডিফিকাল্ট সিচুয়েশন। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কোথায় ডিল উইথ এর ব্যবহার করব। এবার আমরা ডিল ইন এর ব্যবহার দেখব। দেখো যখন আমরা বোঝাতে চাইবো কোনো ব্যবসা করা বা কোনো ব্যবসাকে সামলানো তখন আমরা ডিল ইন এর ব্যবহার সেন্টেন্সে করব। ফর এক্সাম্পল, তিনি একটি নতুন ব্যবসা করছেন, বা আমরা এটাও বলতে পারি তিনি একটি নতুন ব্যবসা সামলাচ্ছেন। দুটো ক্ষেত্রে কিন্তু আমরা একই সেন্টেন্সের ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? হি ইজ ডিলিং ইন আ নিউ বিজনেস। হি ইজ ডিলিং ইন আ নিউ বিজনেস। যদি আমি বলি তিনি পোশাকের ব্যবসা করেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ডিলস ইন গার্মেন্টস। হি ডিলস ইন গার্মেন্টস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কোথায় ডিল ইন এর ব্যবহার করবো আর কোথায় ডিল উইথ এর ব্যবহার করব। তো এই ছিল আজকের কিছু ফিক্সড প্রিপোজিশন। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে নতুন সেন্টেন্স তৈরি করো। যত তোমরা প্র্যাকটিস করবে এগুলোর সাথে তত তাড়াতাড়ি তোমরা পরিচিত হয়ে যাবে। তো এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.